আজকে কিন্তু আসার কথা না, তারপর চলে আসলাম, কেন ফেরি যেতে হবে। ফেরির কথা শুনলে একটু অন্যরকম ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অপার মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার, এত চমৎকার একটা কোম্পানি, যুগ উপযোগী কোম্পানি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানি কান্ট্রি লঞ্চের, আমাদের সকলের মধ্যমণি, আমাদের আপলাইন, আমাদের শ্রদ্ধা ভাজন, আস্থা ভাজন ব্যক্তিত্ব, ভালোবাসার মানুষ, কোম্পানির ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ নাসিরুদ্দিন চৌধুরী স্যারকে। ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, আমাদের সামি স্যার এবং মঞ্জুর স্যার সহ আমাদের যারা লিডার বৃন্দ যারা আছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে, ম্যাগনেসা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। 2024 সাল চলে গেল। 2024 সালে আপনাদের এখানে মেবি আমি 2 বার এসেছিলাম। 2025 এটা আমার ফার্স্ট টাইম। ইয়েস অর নো? ইয়েস। তো যদিও 3 মাস হয়ে গেছে, তারপরে যেহেতু নতুন এসেছি, আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। এবং সেই সাথে মাহে রমজান, সবার জন্য রমজানুল মোবারক। এবং কয়েকদিন পরেই যেহেতু ঈদুল ফিতর আসতেছে, অগ্রিম সবার জন্য আমার পক্ষ থেকে ঈদ মোবারক। প্রিয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে কথা বলবো, ট্রান্সফর্ম ইওর লাইফ, অর্থাৎ আমরা আমাদের জীবনকে রূপান্তরিত করব, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি শেখ শহীদুল ইসলাম লিপন, কোম্পানির গোল্ড এক্সিকিউটিভ প্রেজেন্টার, ট্রেনার, মোটিভেটর হিসেবে দীর্ঘদিন যাবত আছি এবং ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে প্রত্যাশা ব্যক্ত করছি। তো আজকের যে প্রোগ্রামটা, আজকের এই প্রোগ্রামটার নামটা হচ্ছে কি, ট্রান্সফর্ম ইওর লাইফ। আমরা কি সবাই ট্রেনিং এর দিকে মনোযোগ দিতে পারবো? ওকে, মানে জীবনকে রূপান্তরিত করা। আমি যা আছি, আমি সেখান থেকে একটা বেটার পজিশনে আমি নিজেকে দাঁড় করাবো। নিজে পৃথিবীতে দেখেন সবচেয়ে সহজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া, রাইট কিনা? আর সবচেয়ে কঠিন কি বলেন তো? সবচেয়ে কঠিন হচ্ছে নিজেকে পরিবর্তন করা, সবচেয়ে কঠিন বিষয়। আমরা চাইলে, মানে আমাদের ভাবটা এমন যে আমরা সারা পৃথিবীকে পরিবর্তন করে দিতে চাই। ইয়েস অর নো? ইয়েস। কিন্তু আমরা নিজেদেরকে কখনো পরিবর্তন করতে চাই না। আমরা অনেক বড় হতে চাই, ডায়মন্ড হতে চাই। ইয়েস অর নো? ইয়েস। বাট ডায়মন্ড হওয়ার জন্য যা যা দরকার সেটা আমরা কেউ করতে চাই না। সো দেখেন, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন জাতির বা কোন ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য ব্রতী হয়। সাউন্ড ভালো হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার জন্য মাঠে নামতে। আমরা কি প্রস্তুত? আপনাকে পরিবর্তন হওয়ার জন্য যেটা করতে হবে, হাউ ইউ থিংক এন্ড হোয়াট ইউ ফোকাস ইওর থট অন শেপস your life and can transform your future, so choose your how and why wisely. আপনার জীবন পরিবর্তন হবে কিভাবে? আগে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। কিসের পরিবর্তন? চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। আপনার সফলতা কখনো আপনার মস্তিষ্কের সাইজের উপরে আসবে না। আপনার সফলতা কখনো আপনার দেহের সাইজের উপরে আসবে না। 7 হাত লম্বা একটা মানুষ আছেন, এরকম আছে কি নাই বলেন? অনেক রাস্তাঘাটে দেখা যায় কিন্তু অনেক বড় একটা মাথা, রাইট কিনা? প্রতিবন্ধী, রাইট? সুস্থ সবল প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের ওজন, মস্তিষ্কের সাইজ সেম। সো আপনার সফলতা কখনো আপনার মস্তিষ্কের সাইজের উপরে আসবে না। আপনার সফলতা আসবে আপনার চিন্তা ভাবনার সাইজের উপরে, যে আপনি নিজেকে কোন জায়গায় নিতে চান, নিজেকে আপনি কোন পজিশনে রাখতে চান, রাইট? ওকে, থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার্স। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আগামী কিছু সময় আমরা একসঙ্গে থাকবো। আমরা খুব চমৎকার ট্রেনিং করবো। এই মুহূর্তে দেশপ্রেম ইমানের অঙ্গ, রাইট কিনা? এটা কি আমার কথা নাকি সহিহ হাদিস? সহিহ হাদিস, দেশপ্রেম ইমানের অঙ্গ। তো আসেন আমরা প্রত্যেকে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি। ওখান থেকে দেখে নেন। এই পাশে কাটা আমি তো
Hello. Okay, very good. Love you everybody. আর একটু কমাবেন নাকি স্যার নাকি ঠিক আছে? আচ্ছা। এই মুহূর্তে যারা আমার ট্রেনিং উপভোগ করছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে গোলাপের শুভেচ্ছা। একেবারে নতুন আসছেন আজকে আমার সঙ্গে একদম প্রথম পরিচয়। স্যার একটু কমাবেন হ্যাঁ? এরকম কে কে আছেন একটু হাত উঁচা করেন তো। আচ্ছা, ওয়াও, গুড। তাদের জন্য স্পেশাল লাল গোলাপের শুভেচ্ছা। লাভ ইউ এভরিবডি, প্রত্যেককে ভালোবাসি। যাই হোক, আজকে ট্রেনিংটা কি করতে হবে? মন দিয়ে করতে হবে, তাই না? কি দিয়ে করব? মন দিয়ে করব। দেখেন, অনেকেই আছে কিন্তু সারা জীবন ট্রেনিং করে, বাট নিজের ভিতর পরিবর্তন আসে না। কেন জানেন? কারণ তারা আসলে মূলত ট্রেনিং করে না, তারা ট্রেনিং শোনে, রাইট কি না? দাদা আর পোতা, আমাদের এলাকায় পোতা বলে, আপনি কি নাতি বলেন বোধহয় না? দাদার নাতি কি করছে? ওয়াজ শুনতে গেছে। এখন মাহফিলে যিনি বক্তা উনি বলছেন যে হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরক হয়। কি হয়? ফরজ তরক হয়। আমি কি একটু ভিতরে হাঁটতে পারি? এখন ফরজ তরক হয়। তো কি হয়েছে বিষয়টা? এখন সারাদিন ওয়াজ শোনার পরে যখন ফিরতেছে শেষ রাতের দিকে, সবাই বসি, আমি দেখতেছি সবাই, হ্যাঁ, যাতে ফেসগুলো পরবর্তীতে মনে থাকে। যখন ফিরতেছে, ফিরার সময় সামনে একটা খাল বাজছে। কি বাজছে? খাল। খালে কিন্তু কোমর পানি, হাঁটুর উপরে পানি। এখন দাদা কি করছে? দাদা নাতিকে বলছে তুমি আমার কাঁধে চড়ো। তারপরে আমরা বলি কাঁচা, আপনারা মানে কোচ, হ্যাঁ, মানে লুঙ্গিটা যেভাবে করা হয়, কোচ দিয়ে কি করছে? ওর ঘাড়ে করে পার করছে। এখন নাতি বলতেছে দাদা তুমি এটা করলাটা কি? এ তো ফরজ তরক হয়ে গেল। হুজুরে বলছে, দাদা বলতেছে যে 22 বছর ওয়াজ শুনে জীবনে ওয়াজ খালের উপরে নেই নাই, তুমি এক রাতে ওয়াজ খালের উপরে নিয়ে যাবা, বাড়ি পর্যন্ত নিয়ে যাবা। বিষয়টা বোঝা গেছে? জীবন পরিবর্তন করার জন্য অনেক কথার দরকার হয় না, হেদায়েতের জন্য অল্প কথাই যথেষ্ট, রাইট কিনা? কি করতে হবে? ট্রেনিংটা মন দিয়ে করতে হবে। দেখেন, পিপল লার্ন ফ্রম 5 ওয়েজ। কয়টা মাধ্যমে মানুষ শেখে? 5টা মাধ্যমে শেখে। নাম্বার 1, চোখ দিয়ে মানুষ শেখে 83%। কত পার্সেন্ট? মনে রাখবেন, কাজে লাগবে এগুলা। আমাদের ওখানে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে, ওখানকার ছেলে মেয়েরা আমার ট্রেনিং এ মাঝে মাঝে আসে। ওরা এসে বলে, কোন একটা ছেলে বলছে স্যার বিশ্বাস করেন বর্তমানে আমার ক্লাসে যে সাবজেক্ট যে টপিকসটা নিয়ে কথা হচ্ছে আজকে টোটালটা আপনার কাছে পড়ে গেলাম এবং এত সুন্দরভাবে বুঝলাম যে এটার উপরে আমার প্রাইভেট পড়ার দরকার নাই। সো আজকে যারা এখানে আছেন, আমার মনে হয় যেটা অধিকাংশ ছাত্র, রাইট কিনা? আমার এই বিষয়গুলো মন দিয়ে একদম মস্তিষ্কে ধারণ করবে, হৃদয়ে ধারণ করবে, জীবনে অনেক দূর যেতে পারবে। মানুষ চোখ দিয়ে শেখে 83%। দেখবেন পিছনের দিকে যারা সাধারণত বসে আছে, আমার অনেক ভাই আছে তারা মোবাইল চাপবে। কি চাপবে? আমি বলবো যে স্যার এদিকে তাকান, আমাকে বলবে আমি শুনতেছি, কান খোলা আছে, আপনি বলেন আমি শুনতেছি, রাইট? আপনাদের অফিসে এরকম লোক আসে কিনা? আপনি ক্লোজিং দিচ্ছেন, আপনি মার্কেটিং প্ল্যান বোঝাচ্ছেন, সে কি করতেছে? মোবাইল চাপতেছে, রাইট? আপনি বলছেন স্যার একটু খেয়াল দেন, হ্যাঁ আমি শুনতেছি, আপনি বলেন। আসলে সে পরিপূর্ণ নিতে পারতেছে না। নাম্বার 2, সে যে বলতেছে যে আমার কান খোলা আছে, কান দিয়ে শিখতেছে কত পার্সেন্ট? অনলি 11% শিখতে। তার মানে কি 83% থেকে সে বঞ্চিত হচ্ছে। নাম্বার 3, নোজ, নাক দিয়ে মানুষ শেখে হচ্ছে 3.5%, অর্থাৎ 3.5%। যেমন আপনাকে যদি আমি চোখ বন্ধ করে দিই, আপনার নাকের কাছে আমি একটা গোলাপ ধরে, আপনি কিন্তু বলে দিবেন যে এটা গোলাপ, রাইট কিনা? এটা হচ্ছে মানুষ নাক দিয়ে কত পার্সেন্ট? 3.5%। টাং, জিহ্বা দিয়ে মানুষ শেখে 1.5%। যেমন চোখ বন্ধ করে আপনার জিহ্বায় যদি আমি মরিচের গুঁড়া দিয়ে দিই, তাহলে কি আপনি বুঝবেন না যেটা মরিচের গুঁড়া না চিনির গুঁড়া? এটা আপনি বুঝতে পারবেন। এবং টাচ করে মানুষ শেখে হচ্ছে মাত্র 1%।
যেই টাচ করাটাকে আমরা এত এত মূল্যায়ন করি, টাচ করে মানুষ কত পার্সেন্ট শেখে? 1%। যখন চোখ বন্ধ করে আগুনের ভিতরে আঙুল দিলে আপনি বুঝতে পারবেন যে এটা আগুন, রাইট কিনা স্যার? বরফে হাতে স্পর্শ করলে আপনি বুঝতে পারবেন যে এটা বরফ। কত পার্সেন্ট? অনলি 1%। এই যে 100% আমরা শিখলাম, এর মূল হচ্ছে চোখ দিয়ে আমরা নিয়ে যাচ্ছি 83%। সো আজকে আমরা এখানে যত সময় থাকবো, ট্রেনিং করব, আমাদের চোখ থাকবে মোবাইলের দিকে না, চোখ থাকবে স্ক্রিনের দিকে, রাইট? ওকে, ইনশাআল্লাহ ট্রেনিং হবে। ট্রেনিং করানোর জন্য, ট্রেনিং ভালোভাবে আপনাদের ভিতরে ঢোকানোর জন্য আপনাদের সহযোগিতা ছাড়া আমি পারবো না। নাম্বার 1 হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে, রাইট? আমারটা কিন্তু আমি অলরেডি এটা ফ্লাইট মোডে দিয়ে দিয়েছি আমারটা, যাতে কোনো ধরনের কোনো ফোন আমার কাছে না আসে। একদম টোটালি বন্ধ করে দিতে হবে ফোনটা, টোটাল বন্ধ করে দিতে হবে। সুইচ অফ করে দিলে সবচেয়ে বেটার হয়, একদম অফ করে দিতে হবে। অনেকে বলে যে আমার ফোন আমি বন্ধ রাখতে পারবো না। কেন বন্ধ রাখতে পারবো না? মুভমেন্টে প্রবলেম হচ্ছে, জায়গা কম তো, যখন এক জায়গায় দাঁড়ায় কথা বলি। ওকে, অনেকে বলে আমার ফোন আমি বন্ধ রাখতে পারবো না। কেন? আমার ফোন বন্ধ রাখলে সারা পৃথিবী বন্ধ হয়ে যাবে। তোমার মৃত্যুর পরে আত্মীয় স্বজন কাঁদবে হয়তো মাত্র 2 দিন ধরে। ভালোবেসে তুমি যাকে বানিয়েছো বউ, তাকেই হয়তো বিয়ে করে নিয়ে যাবে কেউ, রাইট কি না? কেউ কি কারোর জন্য পড়ে থাকে? কেউ কারোর জন্য পড়ে থাকে না। সো এই 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আপনার ফোন যদি বন্ধ থাকে, বিশ্বাস করেন সারা পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো কিছু 1 সেকেন্ডের জন্য থেমে থাকবে না। এই কারণেই যখন রাস্তা উন্নয়নের কাজ হয়, সংস্কারের কাজ যখন হয়, তখন সাইনবোর্ড দেওয়া থাকে রাস্তা উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, রাইট কিনা? এখন থেকে আগামী 2 ঘন্টা আমাদের জীবন উন্নয়নের কাজ চলিতেছে। এই মুহূর্তে যদি কেউ আমাদের ফোন করে খুঁজে না পায়, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। নাম্বার 2 সেটা হচ্ছে যে পাশাপাশি থেকে আমরা যে কানাকানি গুলা করি, এই কানে কানে কথা বলা যাবে না। মূলত কথা কিন্তু আমরা কানে কানে বলি না, আমরা কিসে বলি? কানে মুখে বলি, রাইট কিনা? কানে মুখে কথা বলা যাবে না। আর একটা মেজর প্রবলেম আছে, এটা হচ্ছে এই দেখেন দরজা আছে, ভাগ্য ভালো যে এই রুমের দরজা একটা, অধিকাংশ জায়গায় যাই তো 2টা দরজা থাকে। দেখবেন যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে সবচেয়ে বেশি করে সিনিয়র লিডাররা, বিশ্বাস করেন সিনিয়র লিডার। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আছেন এখানে অন্তত 2 ঘন্টার জন্য কেউ এখান থেকে নড়বেন না। কেন নড়বেন না? আপনি হয়তো ভাববেন যে স্যার তো 2 ঘন্টা কথা বলবে, আমি গিয়ে 5 মিনিট বাহিরে থাকি, সমস্যার কি আছে? এই 5 মিনিটে দেখেন একজন বক্তা যখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলে, সে কিন্তু কোনো মুখস্থ কথা বলে না। বিশেষ করে আমি যখন মঞ্চে দাঁড়াই, বিসমিল্লাহ বলে আমি মঞ্চে উঠি, এবং ওঠার আগে আমি আল্লাহকে বলি, হে আল্লাহ তুমি বক্তা, আমি হচ্ছে সাউন্ড বক্স। আমি কি? তুমি যদি উপর থেকে বলো আমার মুখ থেকে বের হবে, তুমি যদি না বলো আমি বলতে পারবো না। আজকে টোটাল 2 ঘন্টার কথা হয়তো আপনার জীবনকে পরিবর্তন করার কাজে লাগবে না, বাট এই 2 ঘন্টার ভিতরে হয়তো কোনো একটা সময় আল্লাহ পাক আমার মুখ থেকে এমন একটা কথা বের করে দিবে যেটা আপনার লাইফকে চেঞ্জ করে দিবে। এখন এই একটা কথা যে কখন আমার মুখ থেকে বের হবে, দ্যাট ইজ আননোন টু মি, সেটা আমিও জানি না, আপনারাও জানেন না, রাইট? সুতরাং প্রতিটা সময়কে কাজে লাগাইতে হবে। একজন ভদ্রলোক সারা জীবন শুধু আল্লাহকে ডাকছে, আল্লাহ আল্লাহ তুমি কি করো, তুমি আমাকে 1 টুকরো স্বর্ণ দাও, বড় 1 টুকরো স্বর্ণ দাও, শুধু দোয়া দোয়া দোয়া। আল্লাহ পাক চিন্তা করছে যে এই এমন ভাবে ডাকতেছে, আমার তো কম নাই, তো দেই না ওরে 1 টুকরো স্বর্ণ, তো কি আমার তো প্রবলেম নাই। তো ভদ্রলোক বাড়ি থেকে আজকে বের হয়েছে, আল্লাহ বলছে আজকে তোকে দেবো। এই যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা অন্ধ লোক এসে দেখা হয়েছে। ওই লোকটা কি ভিক্ষা করে। তো এখন এই ভালো লোকটা চিন্তা করতেছে, আল্লাহ আমাকে এত সুন্দর 2টা চোখ দিছে, এই অন্ধ লোকটা কিভাবে জন্মান্ত, সে কিভাবে হাঁটে, আজকে আমি একটু ট্রাই করব। আল্লাহ পাক করছে কি, ওর সামনে একটা স্বর্ণের টুকরা রাখছে। এখন ও কিন্তু এই যে অন্ধ হয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কি করছে, স্বর্ণটাকে পার করে চলে গেছে। আল্লাহ পাক তো তাকে স্বর্ণ দিয়েছিল, রাইট কিনা? বাট সে স্বর্ণটা পায়নি। আজকে হয়তো আপনি নিয়ত করে এসেছেন যে আমি আমার জীবনকে পরিবর্তন করব, কিন্তু আল্লাহ পাক যখন আমার মুখ থেকে আপনার জীবন পরিবর্তন করার কথাটা বের করবে, এই মুহূর্তে আপনি বাইরে চলে গেলেন, আপনি কি পাবেন? নো। সো আমাদের কি করতে হবে? অল টাইম লেগে থাকতে, বিকজ দেয়ার ইজ সামথিং ইউ ক্যান ডু টুডে
that can change your life. আজকের দিনে আপনি এমন কিছু করতে পারেন যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। অনেকে দেখেন বিভিন্ন ধরনের প্রোগ্রামে তারা যায়, তারা মনে করে যাব, বক্তার কথা শুনবো, আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, রাইট কিনা? অনেকে ভাবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি আছে যে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, সেই ব্যক্তিটা হচ্ছে কে? আপনি নিজে। আজকে এমন কিছু হতে পারে যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেটা কি? আপনি একটা ডিসিশন নিতে পারেন। কি নিতে পারেন? ডিসিশন নিতে পারেন যে আমি ডায়মন্ড হব। ইয়েস অর নো? আমরা কি ডায়মন্ড হব? ডায়মন্ড হব? ডায়মন্ড হব? তাহলে ডায়মন্ড যদি আমরা হতে চাই, আমাদের চিন্তা চেতনাটাও ঠিক সেভাবে আমাদেরকে করতে হবে, একটা ডিসিশন নিতে হবে। দেখেন, ডিসিশন কিন্তু এরকমও হতে পারে, সামনের দিকে তাকায় আছে, চোখ বাঁধা। চোখ কোথায়? পিছনের দিকে। লিপন স্যার, আজকে আপনি যত কথাই বলেন না কেন, আজকে আমি কোনো ডিসিশন নেব না। এটাও তো একটা ডিসিশন, রাইট কিনা? আমি আজকে কোনো ডিসিশন নেব না। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি আমার ডিসিশন নেব না, তাহলে আমি কেন? বিশ্ববিখ্যাত কোনো মোটিভেটর যদি এখানে এনে দাঁড় করানো হয়, আপনার জীবনের পরিবর্তন হবে না। সো লাইফ ইজ ইয়োর, জীবন আপনার, আপনি কি করবেন এটা আপনার বিষয়। নাও দ্য চয়েস ইজ ইয়োরস, ইয়োর লাইফ ইয়োর চয়েস। আপনার জীবন আপনাকে পছন্দ করে নিতে হবে যে আপনি আপনাকে কোন জায়গায় দেখতে চান। এখানে একটা ফ্যান দেওয়া যায় স্যার, এখানে এদিকে ওই যে স্ট্যান্ড ফ্যান আছে, দেখেন ওখানে। জিগজিগার উনি একটা কথা বলেছে, ইউ আর বর্ন টু উইন। আপনি জন্মগ্রহণ করেছেন কিসের জন্য? জয়ী হওয়ার জন্য, নাকি ব্যর্থ হওয়ার জন্য? জয়ী হওয়ার জন্য। বাট টু বি এ উইনার, আপনি যদি জয়ী হতে চান, ইউ মাস্ট প্ল্যান টু উইন। আপনাকে বিজয়ী হওয়ার জন্য আগে পরিকল্পনা করতে হবে। পৃথিবী কি হুট করে পরিবর্তন হয়? হুট করে পরিবর্তন হয় না। আপনাকে প্ল্যান করতে হবে, প্রিপেয়ার টু উইন। আপনাকে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত হতে হবে, নিজেকে সেইভাবে তৈরি করতে হবে, একজন বিজয়ীরা যেভাবে নিজেকে তৈরি করে। হ্যালো ভাইয়া, ওদিকে ঠান্ডা আছে, এদিকে আসেন, জন্য বলছো, ঠিক আছে একটু বাড়াই, একটু ঠান্ডাটা বাড়াই দেন। এন্ড এক্সপেক্ট টু উইন। এবং আপনাকে কি করতে হবে? এই সফলতাকে প্রত্যাশা করতে হবে। ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। ওকে? দেখেন, সাকসেস, সফলতা কি? সাকসেস ইজ সিম্পল। সফলতা কি? খুবই সাধারণ একটা বিষয়। প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন আপনাকে কোনো একটা সময় অনেক বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না যে আমি কোন দিকে ধাবিত হচ্ছি। সাকসেস ইজ সিম্পল, ডু হোয়াটস রাইট। আপনাকে সেটা করতে হবে যেটা সঠিক। আসলে অনেক সময় দেখা যায় যে আমরা একটা কাজ করি, কেন করি এটা কিন্তু আমরা জানি না, রাইট কিনা? আমরা জানি না যে আমরা কাজটাকে রাইট কাজটা করতে, রাইট ওয়ে, সঠিক পথে কাজটা করতে হবে, এট দ্য রাইট টাইম, সঠিক সময়ে কাজটা করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে সঠিক কাজটা করতে হবে সঠিক পথে এবং সঠিক সময়ে। আমরা করার জন্য প্রস্তুত? দেখেন, আমরা আমাদের ভিতর যে প্রবলেমটা সবচেয়ে বেশি কাজ করে, আমাদের জীবনে পরিবর্তন আসে না। আমরা নিজেদেরকে উন্নতির সোপানে নিতে পারি না। কেন নিতে পারি না? আমরা কখনোই আজকের কাজ আজকে করি না। আমরা কি করি না? আজকের কাজটা আজকে করি না। প্রবলেম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, এখানে স্টুডেন্ট তো অনেকেই, তাই না? আমরা কিন্তু একটা কমন কথা বলে থাকি। কি কথা? কালকে থেকে পড়বো, রাইট কিনা? এইবার যা হইছে হইছে, পরের বার আমি খুব ভালো করে পরীক্ষা দেবো, রাইট? এইটা করা যাবে না, এটা কখনো করা যাবে না। এই করতে করতে কি হয়েছে, আমাদের জীবন থেকে অনেকটা সময় চলে গেছে। আজকে আমাদের কারো বয়স 25, কারো বয়স 30, কারো 45, কারো 50, অনেকে আছে হয়তো এরকম।
একদিন একদিন করে করে আমাদের জীবন থেকে সোনালী সময়টা হারিয়ে গেছে, কিন্তু আমাদের ওই কাজটা আর করা হয়ে ওঠে নাই। আজ করব না, করব কালি, এইভাবে দিন গেল খালি। হিসাব আমি দেব কিসের, নিকাশ যেদিন নেবে শেষে, রাইট? কালকে থেকে নামাজ পড়বো, রাইট কি না? আপনার কোনো গ্যারান্টি আছে কালকে পর্যন্ত আপনি বাঁচবেন? ওকে, আজকের কাজ আপনাকে আসিব। এভাবে আমাদের জীবন থেকে বহু বছর চলে গিয়েছে। 2024 চলে গিয়ে 2025-এ আমরা অলরেডি 3 মাস অতিক্রম করে ফেলেছি। একটা বছর চলে গিয়েছে, বছর পরিবর্তন হয়ে গিয়েছে, ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, বাট আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমরা যদি আজকের ট্রেনিং থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, একটা ডিসিশন নিতে পারি যে ইয়েস আমি আমাকে পরিবর্তন করব, আগামী কালকে কাজটা শুরু করব বাদ দিয়ে যদি আমরা বলতে পারি আজ এবং এখন থেকে আমি কাজটা শুরু করব, আপনার সামনের দিনগুলো হতে পারে এরকম আলোক উজ্জ্বল ঝলমলে একটা লাইফ আপনার জন্য অপেক্ষা করতেছে। অনেকেই আছেন, শুধু আমি না, অনেকের কথাই শুনবেন কিন্তু কাজ শুরু করব না, আমি কাজ করব না। আজ থেকে 7-8 বছর আগের একটা কথা বলি। আমি একটা ইনস্টিটিউট খুলেছিলাম, প্রতি সপ্তাহে আমি শুধু সেখানে ট্রেনিং করাইতাম আমার এলাকায়, আমার ডিস্ট্রিক্টে। তো ওখানে নির্দিষ্ট টিকিটের মূল্য ছিল, শহরের সকল বাবা মা তার ছেলে মেয়েদের পাঠাতো, শুক্রবার হলেই পাঠাতো আমার ট্রেনিং এ। ভালো চলতো আমার ইয়েটা, শুধুমাত্র মোটিভেশনাল ক্লাস আমি করাইতাম, সমস্ত কোম্পানির লোকজন আসতো। তো আমার টিমের কিছু ছেলেদেরকে আমি একটা নির্দিষ্ট দিনে আমি ট্রেনিং করাতাম, আমার ছেলেদের জন্য স্পেশালি। তো ওখানকার একটা ছেলে, তাকে দেখি কয়েক সপ্তাহ আসে না। তো তার কাছে আমি একজনকে পাঠালাম, তার আপলাইনকে পাঠালাম যে দেখেন তো ইয়াসিন আসতেছে না কেন। তো ওই আপলাইন এসে বলতেছে স্যার আমি ইয়াসিনের কাছে গেছিলাম, কিন্তু ইয়াসিন কি বলছে শুনবেন? কি বলছে? বলছে যে আমি লিপন স্যারের ট্রেনিং এ যাব না। কেন? লিপন স্যারের ট্রেনিং এ গেলে কাজ করা লাগে, কাজ করতে মন চায়, কিন্তু আমি তো কাজ করব না। বুঝলা গেছে বিষয়টা? আমি তো কাজ করব না, এই জন্য আমি লিপন স্যারের ট্রেনিং এ যাব না। যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, হতে পারে তাদের ভবিষ্যৎটা এরকম এমটি পকেট। এই এমটি পকেট থেকে কি হবে জানেন? দুদিন পরে মানুষের কাছে হাত পাততে হবে, রাইট? আর তার কিছুদিন পরে কান্না করে বলতে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, এই পৃথিবী আমার আর ভালো লাগে না, রাইট কি না? তুমি এত মানুষকে নিয়ে যাচ্ছ, আজরাইল কি আমার বাড়ি চেনে না? রাইট? দ্যাট ইজ ট্রু। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা চাইলেই আমাদের জীবনটাকে অনেক উচ্চে নিয়ে যেতে পারি, আমরা চাইলেই আমাদের জীবনটাকে ডিস্ট্রয় করে দিতে পারি। ইওর লাইফ ইওর চয়েস, এখানে বসে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বাবার হোটেলে খাচ্ছি, বাবা চিরকাল বেঁচে থাকবে না। সুতরাং যাদের বাবা আছে, বাবা থাকতেই আপনি নিজেকে একটা জায়গায় নিয়ে যান। যার বাবা বেঁচে নেই, তারা এখান থেকে এখন সিদ্ধান্ত নিয়ে যান যে আমি আমার মায়ের মুখে হাসি ফোটাবো, আমার ভাই বোনের দায়িত্ব আমি আজকে এখান থেকে নিব। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। এটা হচ্ছে কেন, এটা কেন বললাম? যেহেতু এই বছর আমি প্রথম এসেছি, শুরুতে আমি বলেছি আমার পক্ষ থেকে আপনাদের জন্য, এবং বাই 2024 আমাদের জীবন থেকে আমরা এই 2024-কে হাসি মুখে বিদায় দিব। আমরা কি পাইনি সেটা নিয়ে আমরা কষ্ট ক্লেশ অনুভব করব না, কোনো দুঃখ করব না। ফরগেট ইওর পেইনফুল পাস্ট। অতীতে পাইনি বাট এখন পাবো, রাইট? অতীতে কারো প্রতি কোনো দুঃখ কষ্ট রাগ অভিমান থাকলে এগুলো বুকের ভিতরে পুষে রাখবো না, নতুন করে পথ চলা শুরু করব। তো নিউ ইয়ার মানে হচ্ছে, নিউ ইয়ার মানে নতুন বছর, নিউ ড্রিম, নতুন স্বপ্ন। হ্যালো, আপনার স্বপ্ন কি বলবেন? একটা স্বপ্নের কথা বলবেন আপনি হ্যাঁ, আপনি ইয়েস, হ্যাঁ বলেন একটা স্বপ্নের কথা, কোনো লজ্জা করবেন না। দেখেন আমি কত কথা বলছি, বলেন। আচ্ছা আপনি বলেন, আপনি একটা স্বপ্নের কথা বলেন, বলেন, জোরে বলেন। জীবনে কিছু করতে চাই, কিছুর ভিতরে একটা বলেন, কিছু দরকার নেই, একটা বলেন। বুঝুন আপনি, ইয়েস আপনি, টুপি মাথায়, জি বলেন।
হজ করা, একটা করতালি হয়ে যাক, মাশাআল্লাহ। Good, ঠিক আছে। হ্যালো, আপনি? হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ বলেন, আপনার স্বপ্ন কি বলেন, ওখানে দাঁড়িয়ে বলেন, জোরে বলেন, শুনতে পাই যেন। ডায়মন্ড হতে চাই, একটা করতালি হয়ে যাক। কেউ আপনি, আপনার স্বপ্ন কি? জি, আপনি শিক্ষক হবেন, একটা করতালি হয়ে যাক। অ্যাকচুয়ালি দেখেন, মৃত মানুষ এবং জীবিত মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, জীবিত মানুষ স্বপ্ন দেখতে পারে, মৃত মানুষ স্বপ্ন দেখতে পারে না। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলো, বহু পশু পাখি একসাথে আল্লাহ পাক পাঠাইছিল, হয়তো আগে পরে হতে পারে, যেহেতু আলেম না আমি শিওর না, কিন্তু আমার মনে হয় শুরু থেকে এসেছিল, না হলে হযরত আদম আলাইহিস সালামের খাবারের যোগান আসছে কোথা থেকে, রাইট কিনা? রাইট? আমার কথা ওখানে না, আমার কথা হচ্ছে আজ থেকে হাজার হাজার বছর আগে যখন মানুষ ঘর বাড়ি বানাতে পারতো না, মানুষ পাহাড়ের গুহায় বসবাস করতো, আমরা তো এরকমই পড়ছি নাকি? বনের রাজা সিংহ, পশু পাখি তারাও কিন্তু পাহাড়ের গুহায় বসবাস করত। হাজার হাজার বছরের ব্যবধানে আজকে সেই মানুষ 100 তলা 150 তলা বিল্ডিং এ ঘুমায়, রাইট? সেই সিংহ কিন্তু আজও সেই বনের সেই পাহাড়ের গুহায় ঘুমায়। তারা কিন্তু ছোট্ট একটা ঘরও তৈরি করতে পারে নাই। কারণটা হচ্ছে মানুষ স্বপ্ন দেখতে পারে যে আমি আকাশে বাড়ি করব, চাঁদে জায়গা কিনবো, বাট পশু পাখি বলেন, বাঘ সিংহ বলেন, তাদের এই ক্ষমতাটা আল্লাহ পাক দেয় নাই। সুতরাং স্বপ্ন থাকতে হবে, নিউ চান্স, এটাকে নতুন সুযোগ হিসেবে নিতে হবে। যদি তো যত ভুল করেছি, হে আল্লাহ, আপনি যেহেতু আমার সামনে নতুন একটা বছর দিয়েছেন, এটা আমার নতুন একটা সুযোগ, এই সুযোগটাকে আমি কাজে লাগাবো। ফ্রেশ স্টার্ট, সবকিছু ভুলে সুন্দরভাবে নতুন ভাবে ফ্রেশ ভাবে স্টার্ট করতে হবে লাইফটাকে। তাহলে কি হবে? আমার আপনার জীবনটা অনেক 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 সুন্দর হবে। নিউ গোল, নতুন একটা লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করতে হবে। এখানে স্টার আছেন কে কে? একটু হাত উঁচু করবেন, ছাত্রের উদ্দেশ্যে করতালি হয়ে যায়। সিদ্ধান্ত নিতে হবে যে আমি আগামী 3 মাসের ভিতরে ব্রোঞ্জ হব। যারা ব্রোঞ্জ আছেন আগামী 3 মাসের ভিতরে পার্ল হব। যারা পার্ল আছেন আগামী 4 থেকে 5 মাসের ভিতরে আমি সিলভার হব, আমি গোল্ড হব, আমি রুবি হব। একটা ডেড লাইন আপনাকে ফিক্সড করে দিতে হবে গোলের সাথে। বোঝা গেছে বিষয়টা? যার জীবনে কোনো লক্ষ্য নাই তার জীবন কোনো জীবনই না। যার জীবন কোনো লক্ষ্য নেই তার জীবন কোনো জীবনই না। কারণ দেখেন, আমরা ছোটবেলা থেকেই পড়েছি, এ ম্যান উইদাউট এ গোল জাস্ট লাইক এ বোট উইদাউট এ রাডার। লক্ষ্যহীন জীবন হচ্ছে মাঝিহীন নৌকার মতো। আমি কি হতে চাই আমি জানি না। আমার বোন বলছে যে করব কিছু একটা, আমি কিছু একটা করতে চাই, অনেক কিছু করতে চাই। অনেকটা কি? আপনাকে খাতায় লিখতে হবে আপনার স্বপ্ন কি। আমি 10 তলা একটা বিল্ডিং এর মালিক হব, লিখতে হবে আপনাকে। আমি একটা গাড়ির মালিক হব, আপনাকে লিখতে হবে। আমি ব্যাংকে 2 কোটি টাকা থাকবে আমার, আপনাকে লিখতে হবে। আমি হজ করব, আপনাকে লিখতে হবে। আমি যাকাত দেব, এটা আপনাকে লিখতে হবে। এগুলো আপনাকে লিখতে হবে। আপনি যখন লিখবেন এবং প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে এটা পড়বেন, দেখবেন আপনার ভিতরে একটা জ্বলনি সৃষ্টি হয়ে গেছে, রাইট কিনা? ইয়েস, আমাকে এটা করতে হবে, আমি করব। একই সাথে যাদের সঙ্গে পড়াশোনা করছেন অনেকেই দেখবেন, আপনারা তো সব অল্প বয়স, আমাদের বয়সে আমরা ভালো বুঝতাম, অনেকে কিন্তু এখন অনেক বেটার অবস্থানে, আমাদের অবস্থানটা অনেক লো। তাদের একটা এইম ছিল, তাদের একটা গোল ছিল, যে কোনো প্রক্রিয়া আমি ওখানে পৌঁছাবো। ওকে, এই গোল আপনাকে কি করতে নির্ধারণ করবে। নিউ চ্যালেঞ্জ, নতুন ভাবে আপনাকে চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে। আমি এটা পারবই। আরেকজন পারছে, আমি কেন পারবো? মঞ্জুর স্যার পারছে, আমি কেন পারবো না? স্বামী স্যার পারছে, আমি কেন পারবো না? আমি শুধু পারবোই না, আমি তাদের চেয়ে বেটার পারবো। আপনি তো করতে কি হোঁচট খাবেন, পড়ে যাবেন, ভয় পাবেন না। পৃথিবীতে এমন কোন একটা সফল ব্যক্তি আপনি পাবেন না যে জীবনে অজস্রবার ব্যর্থ হয় নাই।
একটা মানুষের সফলতার মাপকাঠি হচ্ছে একটা লোক কতবার ব্যর্থতাকে গ্রহণ করেছে এবং কতবার সে ঘুরে দাঁড়িয়েছে, রাইট? অনেকে বলে আমার জীবনে কোনো ব্যর্থতা নাই, আমি বলবো জীবনে কোনো সফলতাই নাই। পৃথিবীর একটা ব্যর্থ একটা ব্যক্তি আছে যার জীবনে কোনো ব্যর্থতা নাই, ও হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থ। সফলতা যত বড় তার ব্যাকগ্রাউন্ডে ব্যর্থতাও তত বড়। এই জন্য তো কবি লিখেছে, 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যতন, আবার একবারে না পারিলে দেখো শতবার, দেখো শতবার। সো আপনি পারবেন, জাস্ট নিজেকে একটু বলেন যে আমি পারবো। সময়টাকে আজকে থেকে একটু ভালোভাবে কাজে লাগাই। আপনাদের এই ফেনী শহরে মিনিমাম 50 জন কোটিপতি আছে, আছে কিনা বলেন? মিনিমাম 50 জন। অর্ধ কোটি টাকা আছে মিনিমাম 200 লোকের। আমি লিখে দিলাম, আপনি তাদেরকে কখনো সাধারণ চায়ের দোকানে পাবেন না। চায়ের দোকানে বসে তারা আড্ডা দেয় না। চায়ের দোকানে বসে আড্ডা দেয় হচ্ছে কারা জানেন? ওই যে পিকচার গুলো দেখাইছে ওদের মতো মানুষ, আমাদের মতো মানুষ যারা সময়ের ভ্যালু বোঝে না। আজকে থেকে এগুলো পরিত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। প্রত্যেকটা সেকেন্ডকে আপনার কাজে লাগাতে হবে, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। আপনার বন্ধু কে কোন দিকে গেল এটা আপনার দেখার দরকার। একই সাথে একই শ্রেণীতে 100 জন ভর্তি হয়েছিল, কেউ জজ হয়েছে, কেউ ডাকাত হয়েছে, রাইট? সে জজ হয়ে নিজেকে গর্ববোধ করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ওকে জজ বানিয়েছো। আর ডাকাত হয়ে চিন্তা করে, দেখ কি হাডা মই কি হনুরে, ফেনী শহরের নামে রাস্তা ক্লিয়ার, রাইট কি না? বাটটা বাটে যেদিন পড়বা বাটি থাকবে না, রাইট? এদেরকে মানুষ ঘৃণা করে, জানেন? এদেরকে মানুষ ভক্তি করে না, ভয় করে, রাইট? ভয় করে। এদের কোনো মানুষ না। এদের আল্লাহ পছন্দ করে না, মানুষও পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। এদেরকে কেউ পছন্দ করে না। নিজেদেরকে হিরো ভাবে। হিরো কিভাবে? হিরো, কিন্তু আসলে ছিল, রাইট? সো নিজেকে পরিবর্তন করতে হবে। আমি কি ডিসি হব নাকি আমি সন্ত্রাস হব? জীবন আপনার সিদ্ধান্ত, আপনাকে নিতে হবে। সুতরাং কি করতে হবে? নতুন চ্যালেঞ্জ, নিউ অ্যাডভেঞ্চার। আমরা কোন একটা কিছু দেখে ভয় পাই, অনেকে কিন্তু ওটাকে অ্যাডভেঞ্চার হিসেবে নেয়। যেমন মানুষ কি এভারেস্টে যাচ্ছে না? যাচ্ছে তো, যাচ্ছে। আমি আপনি ছোট্ট একটা পাহাড় দেখলে ভয় পাচ্ছি যে এখানে কিভাবে উঠবো, রাইট কি না? মানুষ আটলান্টিক পাড়ি দিচ্ছে, আমি আপনি খাল দেখলে ভয় পাচ্ছি। এটা হচ্ছে মস্তিষ্কের একটা চিন্তা ভাবনার বিষয়, যে এক একজনের মস্তিষ্ক এক এক ভাবে কাজ করতেছে। ওকে, তাহলে আমরা কি নতুন বছরটাকে কি আমরা সেইভাবে পালন করব নাকি আমরা সেই মনের দুঃখ কষ্ট নিয়ে পালন করব? না, সেইভাবে পালন করব। তাহলে আসেন আমরা 2 মিনিট একটু পালন করি। ওকে স্যার, একটু সাউন্ড দিন স্যার, সাউন্ড দ্বিতীয়টা। আচ্ছা, রমজানের দিন তো বেশি আনন্দ দরকার নাকি? আচ্ছা আসেন, এটা একটা আনন্দ দিলাম, কারণ ঘুমটুম ভাঙাই দিলাম। আসলে আমি তো কোনো ট্রেনার না, আপনারা জানেন। আমি হচ্ছে কোম্পানি গোল্ড আইজিপি একজন জাত নেটওয়ার্কার। আমি আপনাদের মতো, আমি কাজ করে খাই। আজকে যে স্বপ্ন নিয়ে আপনি কি করতেছেন, ডায়মন্ড হবে, এটা তো স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আপনি কাজ শুরু করেছেন না? আমি অলরেডি 5টা র্যাঙ্ক এখানে অর্জন করেছি, আর 2টা র্যাঙ্ক মাঝখানে হলে কি হব? ইনশাআল্লাহ ডায়মন্ড হব। তো আমার কথাবার্তাটা একটু অন্যরকম হবে, আপনাদের মতো করে হবে। আমি আপনাদের মতো চিন্তা করি, বাট একটা ট্রেনার কখনো আপনাদের মতো করে চিন্তা করবে না, কারণ সে কখনো কাজ করে না। যে ব্যক্তি কাজ করে না সেই ব্যক্তি কখনো জানতে পারে না যে কাজ করতে গিয়ে কি ধরনের বাধার সম্মুখীন হতে হয়, রাইট কিনা? বাট আমি কিন্তু একটু 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 করে কিন্তু কি হয়েছে, আমি আজকে এই পর্যায়ে আসি। দেখেন, why people poor, কিছুক্ষণ আগে যেটা বললাম যে গরিব মানুষ চায়ের দোকানে বসে থাকে, রাইট? মনে আছে তো? তারা, আমি মাঝে মাঝে ভাবি যে এরা কত বোকা, মূল্যবান সময়কে নষ্ট করতেছে। চায়ের দোকানে না বসে যে বাসায় বসে ছোটখাটো কোনো কাজও করে,
দেখবেন তাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হয়। তো মানুষ কেন গরিব? নাম্বার ওয়ান, মানুষ এ কারণেই গরিব যে তাদের টাকা নাই, রাইট? একটা মানুষকে কখন গরিব বলা হয়? যখন পকেটে টাকা না থাকে, তখন তাই কি বলা হয়? গরিব বলা হয়। তার কাছে টাকা কেন নেই? কারণ তার কোনো বিজনেস নেই অথবা তার কোনো জব নেই। আমি কি সঠিক বলতেছি নাকি? ওকে, তাহলে তার বিজনেস অথবা জব নেই কেন? তার স্কিলনেস নেই। অনেকে বলে আমি মাস্টার্স কমপ্লিট করছি, এই দেশের গভর্নমেন্ট একটা ব্যর্থ গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট আমাকে একটা চাকরি দিতে পারলো না, বলে না? বলে। যদি বলা হয় ভাইয়া আপনি কম্পিউটার জানেন তো? না রে ভাই, কম্পিউটার তো জানি না। ভাইয়া আপনি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারেন তো? না না, এটাও তো আমি পারি না। দক্ষতা নেই। আজকাল কি হয়েছে, কোন অদক্ষ লোককে কেউ কখনো চাকরি দেয় না। অথচ এইসব বিষয় যারা জানে তারা চাকরি না করলেও দেখবেন অনলাইনে বিজনেস করো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, রাইট কিনা? দক্ষতা অর্জন করতে। তাদের কোনো দক্ষতা নেই। কেন দক্ষতা নেই? তাদের বার্নিং ডিজিয়ার নেই যে আমি দক্ষতা অর্জন করব, আমি একটা ব্যবসা করব, আমি টাকা ইনকাম করব, আমি পুরো থাকবো না। বোঝা গেছে বিষয়টা? কেন গরিব? তার টাকা নেই। কেন টাকা নেই? বিজনেস নেই। কেন নেই? কারণ বিজনেস করার মতো তার স্কিল নেই। কেন নেই? তার ভিতরে বার্নিং ডিজিয়ার নেই যে আমি এটা করবই, এই ধরনের কোনো জ্বলন্ত ইচ্ছা শক্তি তার ভিতরে নেই। দেখেন, ক্যান ইউ এসকেপ ফ্রম দ্য জেল? আমরা কি জেলখানা থেকে বের হতে পারি? আমরা মূলত জেলখানাটায় বন্দী আছি। কেন আমরা বন্দী আছি? উই ওয়ার্ক এভরিডে। আমরা প্রতিদিন কি করি? আমরা প্রতিদিন কাজ করি, একই কাজ করি। এভরিডে উই আর টায়ার্ড। আমরা প্রতিদিন ক্লান্ত হয়ে যাই, রাইট কিনা? ক্লান্ত হওয়ার পরে কি করি? ব্যাক হোম, আমরা বাড়িতে চলে আসি, টায়ার্ড এন্ড নো টাইম। বাচ্চা যদি এসে বলে যে আব্বু কেমন আছো, তিতে লাগে যে সারাদিন কাজ করে সর্থর আব্বু, রাইট কিনা? অনেক সময় হয় না এরকম? এটা করবেন না কখনো, কারণ আপনি সারাদিন বাড়িতে ছিলেন না, তো এখানে তো বাবা নেই কেউ, কাদের উদ্দেশ্যে কি বলি? ওকে, কারণ সারাদিন আমরা যারা বাইরে থেকে, আমাদের সন্তানরা কিন্তু ওই বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, নিচের দিকে তাকায় যে বাবা আসতেছে কিনা। ওকে, তো আমরা টায়ার্ড হয়ে যাই। যদি বলা হয় যে ভাই আপনি এই চাকরির পাশাপাশি কিছু একটা করেন, বলে সময় নেই ভাই, সারাদিন কাজ করার পরে এত ক্লান্ত হয়ে যায় যে আর কিছুই করতে মন চায় না। যার কারণে কি হচ্ছে, প্রতিদিন এক কাজ করছি, পে ডে সেম, প্রতিদিন আমরা এক রকম ইনকাম করতেছি। আমরা যে একই কাজ করি, আমরা কি একই ইনকাম করব নাকি আলাদা ইনকাম করব? একই ইনকাম করব। নিম গাছে কখনো আঙ্গুর ধরে? বেগুন গাছে কখনো কলা ধরে? ধরে না। আঙ্গুর খেতে গেলে আপনাকে আঙ্গুর গাছ লাগাতে হবে। আঙ্গুর এবং নিম দেখতে একই রকম হলেও দুইটা কিন্তু ভিন্ন জিনিস, আপনাকে ভিন্ন কাজ করতে হবে। তাহলে কি হচ্ছে, ডু দ্য সেম থিং টুমরো, পরের দিনও আমরা একই কাজ করি, রাইট? যে ব্যক্তি চাকরি করে প্রতিদিন অফিসে কি একই কাজ করে না ভিন্ন কাজ করে? বলেন। আসলে এটা একটু ঝালাই করে নেই। উই ওয়ার্ক এভরিডে উই আর টায়ার্ড, ব্যাক হোম টায়ার্ড, নো টাইম, পে ডে সেম এবং ডু সেম থিং টুমরো। যার কারণে কি হচ্ছে, আমরা এই যে জেলখানা থেকে বের হতে পারতেছি না। If we keep on doing the same method, same time, same job, we will only get same result. আমরা যদি প্রতিদিন একই কাজ করতে থাকি তাহলে কি হবে? আমরা প্রতিদিন একই রেজাল্ট পাবো, রাইট কিনা? আসেন তাহলে একটু সামনের দিকে যাই। এটা হচ্ছে আমরা দেখলাম যে মানুষ কেন গরিব থাকে। এবার আমরা দেখব যে মানুষ কেন ধনী হয়, রাইট কিনা? A man is rich because he think rich. সে ধনীদের মতো চিন্তা করে। আসেন এবার আমরা আসি। এটা হচ্ছে আগে এখানে কি ছিল, এখন কি এসেছে? রিচ এসেছে, তাই না? আচ্ছা, একটা ব্যক্তি রিচ কেন? আচ্ছা, যখন আমাদের পুয়ার ছিল তখন আমাদের সার্কেলটা এদিক দিয়ে যাচ্ছিল, মনে আছে তো? এই যে এদিক দিয়ে, তাই না? আচ্ছা, এবার দেখেন একটা মানুষ ধনী কেন? এই কারণে ধনী, তাদের বার্নিং ডিজিয়ার আছে। আমি ধনী হব ই, আমি ধনী হব ই। বার্নিং ডিজিয়ারটা কোথা থেকে আসছে? যখন স্কিলনেস থেকে আসে, যখন তার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, কনফিডেন্স লেভেলটা হাই হচ্ছে, রাইট? আপনি যদি কাজ না করে বসে থাকেন, আপনার কনফিডেন্স কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, রাইট কিনা? রাইট। একটা
বাতাস ভর্তি বেলুনের ভিতরে একটা পিন ঢুকায় দেয়, কি হয়ে যায়? রাইট? কনফিডেন্স কমে যায়। আপনি কাজে যান, ভুল করেন, আবার উঠে দাঁড়ান, আবার ভুল করেন, আপনি আবার উঠে দাঁড়ান, দেখবেন যে একটু পারছেন, আপনার কনফিডেন্সটা বাড়ছে, যে নিজেকে 1% আপগ্রেড করছে। রাইট কি না? স্কিল আসে কোত্থেকে? সে বিজনেস অথবা তার একটা জব থাকে এবং কি থাকে, তার মানি থাকে। মানি থাকে বিধায় সে কি হয়? রিচ হয়। দেখেন তাহলে কি হলো আমাদের এই যে বিষয়টা, আমাদের কোন দিক দিয়ে গেল, এবার গেছে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, তাই না? আমি আপনাদেরকে একটু বলি, শিবখেলার একটা কথা আমরা সবাই জানি। কোন কথাটা? বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে। সেম জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পেলাম, গরিবের যে চক্রটা এই পাশ দিয়ে যায়, আর একই জিনিস, একই সবকিছু ধনীদেরটা উল্টা পাশ দিয়ে যায়। রাইট কি না? বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে, একই চিন্তা তারা কি করে? একটু ভিন্ন ভাবে করে। আচ্ছা আসেন আমি আপনাদেরকে একটা জরিপ দেখাই, রিটায়ারমেন্ট ফান্ড দেখাই। দেখেন, রিসার্চ শোজ 100 people that started working at age 25 and retired at 65 resulting in 100 লোকের ভিতরে একটা জরিপ করা হলো। তারা কি করলো? তারা 25 বছর বয়সে কাজ শুরু করলো, 65 বছর বয়সে তারা রিটায়ারমেন্টে গেল। এই 100 লোকের রেজাল্ট বর্তমানে তারা কে কোন অবস্থায় আছে? ওকে, 63% already still now poor. সমাজের দিকে তাকান, 63% লোক গরিব। রাইট কিনা বলেন? 63% লোক গরিব। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং এরা ধনী, কিন্তু সবাই ধনী না। রাইট কিনা? সবাই ধনী না। আমার সামনে দিয়ে আমার বন্ধুর বাবা গাড়ি চালিয়ে যায়, রাইট? আমি বুক চাপড়াই, সব জায়গায় আছে। আজকে থেকে আমরা বুক চাপড়াবো না, কনফিডেন্স তৈরি করবো যে ইয়েস আমি করব। নিজেকে ধনী ভাবেন না, একটু ভাবতে কি টাকা লাগে? আপনি স্বপ্নের ভিতরে বিরিয়ানি খাবেন, টাকা লাগে নাকি? তাহলে আপনি কাচ্চি ডাইনে যাবেন, আপনি রাস্তার ফুটপথের বিরিয়ানি কেন খাবেন? যেহেতু স্বপ্নেই যেহেতু আপনি খাবেন। রাইট কিনা? আপনি স্বপ্ন দেখবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে 10,000 টাকা। সেম দোয়া আপনি করতে পারেন, আল্লাহ আপনি আমাকে 10 কোটি টাকা দেন। চাইতে পারি, চাইতে কি টাকা লাগে? আল্লাহর কম আছে নাকি? না। এই তোরে দেব না, যা ও 10 চাইছে ওরে দিয়ে দি, তুই 10 কোটি চাইছিস, এত টাকা পাবো কই? বলবে আল্লাহ? বলবে কখনো? আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আমার অনেক কষ্টের কথা জানে। আমি আমার অনেক অভাবের কথা, অনেক কষ্টের কথা মানুষকে বলতে পারি না, লজ্জায়। কিন্তু আমি তো সেই কথা স্বেচ্ছায় গিয়ে অঝরে কেঁদে কেটে আমার আল্লাহকে বলি। আমার আল্লাহ কি কোনোদিন কাউকে বলে দিছে যে শেখ শহীদুল ইসলাম লিপন ভিখারির মতো আমার কাছে হাত পাতে বলছে কখনো? আমরা চাইতে পারি না রে ভাই। আমাদের চাওয়ার মতো হার্ট নাই, আমাদের চাওয়ার মতো কলিজা নেই, আমাদের সংকীর্ণ মন মানসিকতা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত অনেকেই এখানে বসে কান্নাকাটি করছে, আল্লাহ সামনের রোজা আমাকে একটা জামা কেনার সামর্থ্য দাও। এখানে কেউ দোয়া করতে সাহসই পায় নাই। সামনের রোজা আমি যেন কয়েক রোজা পরে যেন একটা গার্মেন্টস এর মালিক হতে পারি, হাজার হাজার জামা যেন আমার ফ্যাক্টরি থেকে বের হয়, আমার দোয়া করারই সাহস পাইনি। আমরা চাইতে পারি না, চাইতে হবে তো, অঝরে কান্না করে চাইতে হবে। ছোটবেলা যেমন 2 টাকা না দিলে স্কুলে যাবো না, যতক্ষণ না দিছে একদম কান্না করছি, নাগিন ডান্স। রাইট কিনা? চাইতে হবে তো, না চাইলে তো কেউ দিবে না। তাহলে 63% মানুষ এখন স্টিল গরিব, 29% মানুষ এর ভিতরে মারা গেছে। মারা যায় না? অলরেডি মারা গেছে। 3% স্টিল ওয়ার্কিং, 3% এখনো কাজ করতেছে। আপনি দেখবেন, এই আপনি রাস্তায় বের হন, দেখবেন যে 75 বছর, 80 বছর, 90 বছরে অনেক লোক খুবই তাড়নায় তারা এখনো রিক্সা চালাচ্ছে, ইট ভাঙতেছে। রাইট কিনা? আপনি দেখবেন এরকম আছে। 4% সাফিসিয়েন্ট, তারা নিজেদেরকে 100 জনের 4 জন এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, সে কাউকে ধার দিতে পারুক বা না পারুক, সে ধার করার জন্য কারো কাছে যাচ্ছে না। বিষয়টা বোঝা গেছে তো? আচ্ছা,
মাত্র অনলি 1% এক্সিলেন্ট লাইফস্টাইল। কত পার্সেন্ট? অনলি 1%। শতকরা 100 জনের ভিতরে একজন হচ্ছে ধনী। আমরা আছি কত পার্সেন্টের ভিতরে? 99% এর ভিতরে। যেতে চাই কত পার্সেন্টে? 1% যেতে চাই। মনে রাখবেন, ডায়মন্ড হওয়া কিন্তু এত সোজা না। কয়লা খনিতে কিন্তু ডায়মন্ড তৈরি হয়। কিসে? কয়লা খনিতে। আগুনের ভিতরে ডায়মন্ড তৈরি হয়। আমরা কি আগুনে পড়তে প্রস্তুত? ডায়মন্ড হব? তো আপনি বর্তমানে যে অবস্থায় আছেন, ইফ ইউ আর নট হ্যাপি, আপনি যদি এই অবস্থায় সুখী না হন, যে আমি সুখী না, আমি পরিবর্তন হতে চাই, ইউ ক্যান বি ডান চেঞ্জ। আপনাকে পরিবর্তন হতে হবে। আমরা কি পরিবর্তন হওয়ার জন্য প্রস্তুত? যে কোনো কষ্ট স্বীকার করতে প্রস্তুত? তাহলে আসেন আমরা দেখি কিভাবে পরিবর্তন হওয়া যায়। এই কষ্টটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের জীবনে অনেক বড় একটা কিছু পাবো ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, খুব মনোযোগ দিয়ে। এক সেকেন্ড যেন চোখ এদিক ওদিকে না যায়। একটা বিচ্ছু থেকে প্রজাপতি, কাজটা কিন্তু এত সহজ ছিল না, রাইট কিনা? কাজটা কি সহজ ছিল? নিজেকে নিজে শেষ করে দিয়ে আবার নজর ভাবে দাঁড় করানো, রাইট? আজকে যদি আপনি যে অবস্থায় আছে এখান থেকে যদি আপনাকে
ভালো একটা অবস্থানে যেতে হয় তাহলে অবশ্যই নিজেকে নিজে পোড়াতে হবে, আদারওয়াইজ সম্ভব। দেখেন আমরা প্রত্যেকেই এমন ভাবে চাই, নিজেকে পরিবর্তন চাই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো যে আমি 100 কোটি টাকার মালিক, রাইট? কিন্তু এটা কি আদৌ সম্ভব হয়? এটা কিন্তু আদৌ সম্ভব না। ছোট্ট একটা গল্প বলবো, ছোট্ট একটা গল্প বলি। সেটা হচ্ছে যে গ্রামের এক সুন্দরী ললনা খুশি হলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এলাকার কুদ্দুস আছে, প্রত্যেক এলাকায় তো আছে, আছে না? ইফটিজিং এগুলো বন্ধ হয়ে গেছে, দেখলে প্রতিবাদ করবেন, ওকে? দেখলে প্রতিবাদ করবে, সমাজ থেকে এগুলো উচ্ছেদ করতে হবে। এখন কুদ্দুস বলতেছে, হায় রে আল্লাহ, এইভাবে দাঁড়াইছে, রাস্তার পাশে এইভাবে দাঁড়াইছে, পুরো মজনু, হ্যাঁ, হিরো। মানুষ না হয়ে যদি ওই সুন্দরীর গলার মালাটা হইতাম, জীবনটা ধন্য হয়ে যাইত। সুন্দরী গলায় কি আছে? একটা চেন আছে, স্বর্ণের চেন। মানুষ না হয়ে যদি চেনটা হইতাম, তাহলে আজকে সুন্দরী নারীর বুকে ঘুরে বেড়াইতে পারতাম। অবলা নারী কোনো কথা বলে নাই, কারণ বাংলার নারীরা কিন্তু অনেক ভদ্র, রাইট কিনা? অনেক ভদ্র, অনেক অত্যাচার নির্যাতন কিন্তু ওরা সহ্য করে, মুখ ফুটে কথা বলে না। সৃষ্টিকর্তা কি করছে? চেন, এই স্বর্ণের জবান খুলে দিচ্ছে। এই কুদ্দুস দাঁড়া, সুন্দরী নারীর গলায় ঝুলতে চাস? তুই জানিস সুন্দরী নারীর গলায় ঝুলতে কি কষ্ট? কুদ্দুস দাঁড়াইছে। তো আমার জন্ম হয়েছিল ওই স্বর্ণের খনিতে, অনেক অনেক ফুট মাটির গভীরে সেখানে আমার জন্ম হয়েছিল। শ্রমিকরা সেখান থেকে আমাকে কেটে কেটে শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে সেখান থেকে আমাকে জমিনে তুলে নিয়ে আসে। আমাকে যখন আনা হলো, আমাকে আনার পরে স্বর্ণকারের কাছে দেওয়া হলো। স্বর্ণকার আমাকে 360 ডিগ্রি তাপ, ফারেনহাইটের ভিতরে তাপ দিয়ে আমাকে ওটাকে একদম গলায় দিল। 360 ডিগ্রি তাপমাত্রার ভিতরে তোমাকে যদি 1 সেকেন্ড রাখা হয়, তুমি তো নিঃশেষ হয়ে যাবা। আমি চিৎকার করে কেঁদেছিলাম, আমাকে আর পুড়িও না, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। আমার সেই গগন বিদারী চিৎকার সেদিন কেউ শুনে নাই। আমাকে পুড়িয়ে একদম পানির মতো একদম পানি করে ফেলানো হলো। সেখান থেকে আমাকে তোলা হলো, তুলে এনে আবার আমাকে ঠান্ডা করা হলো। আমি ভাবলাম যে এই বুঝে আমি নিষ্কৃতি পেয়েছি, আমার উপর আর কোনো অত্যাচার হবে না। কিছুক্ষণ পরে স্বর্ণকার সেটিকে কেটে কেটে ছোট ছোট খণ্ডে ভাগ করলো। আমি ভাবলাম এটাই বুঝি শেষ। আমার যে সুন্দর চকলেট আকৃতির একটা রূপ এসেছে, আমাকে আর কেউ কখনো কষ্ট দেবে না। সেখান থেকে আমাকে আবার